ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিমউদ্দিনের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৯টায় রাজধানীর শেখের টেকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম লামিয়া আক্তার। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। রাত ৮টায় নিহতের মা ছোট মেয়েকে বাসার পাশে মাদ্রাসায় দিতে যায়। এই সুযোগে রাত ৯টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। গত ১৮ মার্চ পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের শহীদের ওই কিশোরী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় তার পরের দিনই অভিযুক্ত একজনকে গ্রেফতার করে পুলিশ। আমার মেয়ের জীবন যারা বাঁচতে দেয় না, তাদের জীবন আমার সামনে এনে দেবে, আমি তাদের মাঝে এলাম। আমি আর কিছু চাই না। আটকানো তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আনছে, মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত 8টার দিকে কুয়েট সংলগ্ন নগরীর ফুলবাড়ি গেট এলাকায় খাবার খেতে গেলে তাদের উপর এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন কুয়েটের 19 ব্যাচের ছাত্র ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ। আহতদের কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে কুয়েটের শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে শহীদ মিনারের সামনে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে, তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা। কুড়িগ্রামে অটোরিকশা ও মিশুকের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে উঠেছে ট্রাফিক জ্যাম। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সরু রাস্তার বালুবাহী ট্রাক চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে জেলাবাসী। জ্যামে নাকাল শহরবাসী এ ভোগান্তি থেকে মুক্তি চায়। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। কুড়িগ্রাম পৌরসভার সড়কগুলোতে বেড়েছে অনিবন্ধিত মিশুক ও ব্যাটারি চালিত যানবাহন। অদক্ষ ও অপেশাদার লোকজনের হাতে চালিত এই সমস্ত যানবাহন যত্রতত্র পার্কিং ও নিয়ম না মেনে চলাচল করার কারণে সড়কে বেড়েছে যানজট। শহরের সবগুলো সড়কে নিয়মিত বিরোধীতে অতিরিক্ত জ্যামে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। ব্যাহত হচ্ছে স্কুল, কলেজ ও অফিসমুখী মানুষের কর্মঘণ্টা। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত কন্টিনিউয়াসলি জ্যাম থাকে। দেখা গেলো অসুস্থ একজন রোগী নিয়ে যাবে অ্যাম্বুলেন্সে করে, ওই সময় দেখা গেলো যে জ্যামের কারণে অনেক দেরি হয়। বালু বোঝাই টলি যদি না চলে তাহলে কুড়িগ্রাম শহরের যানজট অনেক কমে যাবে। প্রচুর জ্যাম থাকে, এর জন্য আমরা অনেক ভোগান্তি হই। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একদিকে রাস্তায় অটো মিশুকের দৌরাত্ম্য এবং শহরে ট্রাফিক ব্যবস্থা সীমিত থাকায় সড়কের শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ পথচারীদের। অন্যদিকে যান চলাচল একমুখী না হওয়ায় সড়কে জ্যামের সৃষ্টি হচ্ছে বলে মনে করেন অনেকেই। জ্যামের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক সমস্যা হয়, অনেক ক্ষতি হয়। যে পরিমাণে জ্যাম থাকে আমরা ব্যবসা করতে পারতেছি না। ট্রাফিক নিয়ন্ত্রণে শহরের ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নিতে পদক্ষেপ নিয়েছে পৌরসভা, জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। কমিউনিটি পুলিশ আমরা নিয়োগ করছি পৌরসভা থেকে। একটা মোড়ে আমরা এর পরিমাণটা বাড়াবো এবং আমরা চেষ্টা করব যাতে বেশ কিছু বাজার এলাকায় ওয়ান ওয়ে করে দেওয়া যায়। শহরের প্রধান মোড়ে কমিউনিটি ট্রাফিক বাড়ানো সহ কিছু সড়ক একমুখী করা হলে যানজট কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরাপাড়া সড়কের পুংলি নদীর ওপর গার্ডার ব্রিজের কাজ শুরু করা হয় 2020 সালে, কিন্তু 5 বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ। এদিকে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। উপজেলা প্রকৌশলী বলছে, ঠিকাদারের গাফলতির কারণে ভোগান্তি হচ্ছে। পুনরায় টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল কাজারিপাড়া ব্রিজটি 2019 সালে নদীতে ভেঙে পড়ার পর 2020 সালের মার্চ মাসের 18 তারিখ নতুন ব্রিজের কাজ শুরু করে জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশে ব্রিজটি নির্মাণের শেষ সময় ছিল 2022 সালের সেপ্টেম্বরের 24 তারিখ, কিন্তু 3 বছর পার হওয়ার পরেও এখনও তা শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় 10 গ্রামের মানুষ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারের গাফিলতির কারণেই এই ব্রিজের কাজ এখনও শেষ হয়নি। গত 5 বছর আগে রাস্তায় ব্রিজটি টেন্ডার হয়েছে, 256 মিটার ব্রিজ। এই ব্রিজের কাজটি পেয়েছেন হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। তো কাজটা প্রাথমিকভাবে কাজটা দ্রুত করার চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় 1 বছর যাওয়ার পরে কাজ যেভাবে করার কথা ওইভাবে কাজ হচ্ছে না, এবং গত 1 বছরে কোনো কাজের কোনো অগ্রগতি নাই। ব্রিজটা হলে একেবারে সব দিকে সুবিধা হবে। ব্রিজটা হলে মনে করেন যে বাসাল থেকে একেবারে মনে করেন যে সব জায়গায় যাইতে পারবো। আমাদের এই ব্রিজটা হইলে মনে করেন যে আমাদের এই যে ঢাকার থেকে পণ্য এই আমাদের এই বাজারে আইনা বেচাকিনি করে, এগুলোর জন্য খুব সুযোগ সুবিধা ভালো হয়। ব্রিজ মনে হয় আর 20 বছরও ক্লিয়ার হবো না, এমন একটা কন্ট্রাক্টর নিচে কাজ। আচ্ছা, কতটা বছর ধরে কাম করতেছে, একদিন করলে তার 3 মাস করে না। লেবারদের ঠিক মতো বিল দিচ্ছে না, মানে কোনো শারীরিক কোনো কাজ কাম কোনো দিকে তারা আগাচ্ছে না। স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন, তাদের পক্ষ থেকে সকল ধরনের চেষ্টা চলমান রয়েছে। এই ব্রিজটি হলে অনেক সুযোগ সুবিধা পাবে 2 উপজেলার মানুষ। এই ব্রিজটা পড়াতে আমরা খুবই দুর্ভোগের ভিতরে আছি সত্যিকার অর্থে, আর এটা হয়ে গেলে আমাদের চলাচল এবং জনজীবন যাত্রাটা অনেক সুখর হবে। যদি দ্রুত কাজ শুরু করা না হয় তাহলে রিটেন্ডার দেওয়া হবে। ঠিকাদার হায়দার কনস্ট্রাকশন অনেকদিন যাবৎ কাজটাকে করতে যেয়ে আর্থিক দুর্দশায় পড়ে কাজটা অনেকটা স্লো হয়ে গেছে। তো আমরা বর্তমানে কমপক্ষে 2টা চিঠি দিয়েছি যে কাজটা দ্রুত তার শেষ করার জন্য। এটা জেলা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিস থেকে উনাকে মৌখিকভাবে এবং চিঠি মারফত বারবার বলা হয়েছে যে কাজটা আরো দ্রুত করে নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা শেষ করার জন্য। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও ইঞ্জিনিয়ারের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত ব্রিজটি নির্মাণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রম চলবে। শনিবার রোমের স্থানীয় সময় বিকেলে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে একটি দিনও বিলম্ব করা হবে না বলেও জানান প্রেস সচিব। কোন পার্টি কি বললো আসলে সেটা আমাদের দেখবার বিষয়। আমরা বারবার আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, একবার না একাধিকবার, এবং জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বারবার বলেছেন যে এটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এবং আমরা একটা দিনও এমনি এই যে অপ্রয়োজনীয় কারণে আমরা একটা দিন দেরি করব। আমাদের কাজগুলো শেষ হবে, আমাদের এই যে রিফর্মের কাজগুলো আমরা গুছিয়ে করতে পারবো। জুলাই চার্টারটা হবে, হওয়ার পরে আমরা একটা কাজ গুছিয়ে আমরা ইলেকশনের ডেট দিব, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী ম্যারিও লুভেতকিন। শনিবার রোমের একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা 2 দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা ও মার্কোসুরভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস ও মন্ত্রী লুভেতকিন যৌথভাবে তরুণদের বিনিয়োগের সম্পৃক্ত করা এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি 3-0 অর্জনে নিজেদের মধ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক। গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক অনুষ্ঠিত হবে। আর বিকেল 3টায় একই স্থানে জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক হবে। এ পর্যন্ত 17টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দর্শক, এই মুহূর্তে এলডি হলের সামনে আছেন সহকর্মী সাইদুর রহমান আবির, যুক্ত হচ্ছে তার সাথে।
আবির, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকের আজকের বিষয়বস্তু নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ তাবাসসুম। আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিভিন্ন বিষয়ের উপর বেশ কয়েকটি সংস্কার কমিশন করেছে এবং সেই সংস্কার কমিশনের কাজ যখন শেষ দিকে, তার আগেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরেকটি কমিশন হয়েছে, সেটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সেটি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের যে সংস্কার কমিশন, সেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলো তারা কি মতামত দেয় এবং অন্যান্য যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ আছে তারা কি মতামত দেয়, সেই বিষয়ে যাতে সকল সংস্কারের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার হচ্ছে সেই বিষয়ে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং নাগরিক প্রতিনিধিরা তাদের যাতে সকলে একটি ঐক্যমত্য থাকে, সেজন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে। গঠন করার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একের পর এক তারা ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছে বিভিন্ন সংস্কারের বিষয়ে। যেসব সংস্কার কমিশন বিভিন্ন সংস্কার কমিশন ইতিমধ্যে যেসব প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনার উপরেই কিন্তু আলাপ আলোচনা হচ্ছে সরকারের কাছে। সকল সংস্কার কমিশনে কিন্তু তাদের প্রস্তাবনাগুলো অর্থাৎ সুপারিশমালাগুলো জমা দিয়েছে। সেই সুপারিশ এবং প্রস্তাবনার আলোকেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন একের পর এক। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যেই কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকদিন যাবতীয় এই জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক চলছে। সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং গণসংহতি আন্দোলন, এই দুটি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করবে। ঠিক সকাল 10টার দিকেই কিন্তু শুরু হয়েছে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকের মধ্য দিয়ে আজকের কার্যক্রম। এখন এলডি হলে বৈঠক চলছে গণসংহতি আন্দোলনের এই দলটির সাথে এবং এই গণসংহতি আন্দোলনের যে নেতা রয়েছেন জুনায়েদ সাকি, তিনি গণমাধ্যমের সামনে প্রাথমিক পর্যায়ে কথা বলেছেন এবং সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ যে প্রাথমিক একটা সূচনা বক্তব্য দিয়েছেন, সেখানে মূল কথা হচ্ছে তার সরকারের বিভিন্ন মানে ভালো দিকও তিনি তুলে ধরেছেন, পাশাপাশি সমালোচনাও করেছেন এবং সবচেয়ে বেশি জোরালোভাবে যে সুপারিশটি উনি বেশ কয়েকটি ওনারা প্রস্তাবনা লিখিতভাবে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দিয়েছে, সেই লিখিত প্রস্তাবনাগুলোর উপরে এখন কমিশনের সাথে গণসংহতি আন্দোলন তারা আলোচনা করবেন। এবং আমাদের গণমাধ্যমের সাথে জুনায়েদ সাকি যেটি বলেছেন সেটি হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণে আসলে রাজনৈতিক সরকারের হাতে এই দেশের পরিচালনার দায়িত্ব না যাবে, ততদিনে এই জনগণের যে একটি আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানে, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে না। তো সেই ধারাবাহিকতায় এখন গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজের নেতৃত্বে। জাতীয় কমিশনের যে রয়েছেন আলী রিয়াজ এবং অন্যান্য সংস্কার কমিশনের প্রধানরাও এই কমিশনে রয়েছে। আলী রিয়াজ হচ্ছে এই কমিশনের সহসভাপতি এবং পরবর্তীতে বিকেল 3টায় জেএসডির সাথে বৈঠক করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ এলডি হল থেকে। আবির, আপনাকে ধন্যবাদ। এবার গ্রাম বাংলার খবর। চলনবিল অঞ্চলে শুরু হয়েছে রসুন তোলার মৌসুম। ফলন ভালো হলেও দাম নিয়ে চরম বিপাকে রয়েছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছেন বাজার দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের চলনবিলে শুরু হয়েছে জমি থেকে আগাম জাতের রসুন তোলার মৌসুম। জমি থেকে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। রোগবালাই না হওয়া ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রসুনের বাম্পার ফলন হলেও দাম নিয়ে বিপাকে রয়েছেন কৃষকেরা। প্রতি বিঘা জমিতে 30 থেকে 35 মণ হারে বর্তমানে যে বাজার দর রয়েছে তাতে বিঘা প্রতি 20 থেকে 25,000 টাকা পর্যন্ত লোকসানের শঙ্কায় চাষিরা। গেল বছর দাম আমরা ভালোই পাইছি, এবছরে কেমন হবে জানি না, বুঝছেন। এখন যে পরিমাণ খরচা হয়, কামলা খরচা, আবার ধরেন সার বীজ ওষুধ প্রয়োগ করে সেচ দেওয়া হয়, দেওয়ার পরে তারপরে আমরা চতুর্থ মাসের মধ্যে আবার দিয়ে উঠায় ঘরে নেওয়ার পরে যদি সরকার দাম আমাদের বেশি দেয় তাহলে আমাদের লাভ হবে। এই বছর যে দাম তাতে পার বিঘিতে আমার দেখা যাচ্ছে এমনি আপনার সর্বনিম্ন 30,000 থেকে 40,000 টাকা লস এসে যাচ্ছে। এখন ঘরে ওঠাচ্ছি যদি সরকার মনে করেন যে আমার মুখের দিকে তাকায় যদি বাজার দিক একটু ভালো দেয়
তাহলে হয়তো আমার সামনে আবার আবাদ করা সম্ভব। চাষিরা বলছেন বীজ ও সারের বাড়তি দামের কারণে প্রতি বিঘা রসুনে যে পরিমাণ খরচ হয়েছে তা তুলতে গিয়ে বিপাকে তারা। রসুনের এমন বাজার থাকলে এবছর লোকসান গুনতে হতে পারে ধারণা এ অঞ্চলের কৃষকদের। রসুন মোটামুটি আল্লাহ দিতে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। গেলবার মনে করেন রসুনের দাম ভালোই আসলো, এবছরেও মোটামুটি খারাপ নয়, মনে করেন দাম খুব একটা বেশি নেই। আমরা যে আবাদ করি সার তারপরে কামলা দিয়ে আমাদের কিছু থাকে না, যে 2000 টাকা মন আমাদের রসুন বেচে আমাদের মনে করেন যে এই আবাদ আর করা হবে না, আমাদের আবাদ দিয়ে আমাদের চলবে না। আমারে মনে করেন যে যদি সরকার দাম বাড়া দেয় কাল আমার মনে করেন এই রসুন লাগানো আমার চলবে, আর না হলে আমাদের রসুন লাগানো আর হবে না। রসুনের বাজার এখন কিছুটা কম থাকলেও বাজার দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি বিভাগ। শুরুর দিকে যেহেতু একটু দাম কম পাচ্ছে, আশা করছি কিছু সময় পরে তারা হয়তো পর্যাপ্ত দাম পাবে, এবং আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি যে এটা 1 মাস সংরক্ষণ করে পরে বিক্রি করতে, তাহলে তারা তাদের বাজার মূল্য পাবে। তারাস উপজেলা কৃষি অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী উপজেলায় এবছর 475 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজবাড়ীতে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসীর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার আব্দুল খালেক মৃধা মাদ্রাসা ও এতিমখানায় মাই টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ মবিনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত করেন মুফতি জাহিদুল ইসলাম। দিনাজপুরের পার্বতীপুরে নেতাকর্মীদের নিয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। হাবড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার রাতে ফুলের ঘাট বাজার মাঠে সভার আয়োজন করা হয়। এ সময় দিনাজপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেড.এম রেজাউনুল হক, সিনিয়র সহসভাপতি এজেড.এম মেহনাজুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেসুর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী সহ উপজেলা বিএনপি ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা শাখার অন্তর্গত 6টি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন আগামী 2রা মে থেকে 15 মের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ে দিনব্যাপী 6টি ইউনিয়ন থেকে বিভিন্ন পদে 53 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক ডক্টর মোস্তাকিম হোসেন বাবুল, নির্বাচন কমিশনের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খোকসা উপজেলা পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রাক্তন নেতাকর্মীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খোকসা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাফফর-উজ-জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. শাতিল মাহমুদ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন হলে দেশের মাটিতে কোনো দিনই ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি গতকাল চাঁদপুরের মতলব উত্তরে ছাত্রদলের কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন। ছাত্রদল নেতা মোহাম্মদ শাহিন প্রধানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ সভাপতি গণিত তফাদার ও প্রিন্স মামুন মুন্সির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। আমরা সবাই ওই 31 দফা কর্মসূচিকে যার যার অবস্থান থেকে আমরা সকল ব্যবস্থা করে দেন। আল্লাহ
অবসরপ্রাপ্ত নাবিক বাংলাদেশ নৌবাহিনী বরিশাল জোন এর আয়োজনে বরিশাল জেলা বিভাগ সহ সমগ্র বাংলাদেশের প্রায় ৩ শতাধিক সদস্যদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নগরের সদর রোডের একটি কনভেনশন হলে বরিশাল জোনের আয়োজনে আমরা অবসরপ্রাপ্ত নাবিক বাংলাদেশ নৌবাহিনী এই স্লোগানে সকল সদস্য ও তাদের পরিবার নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল জোনের সভাপতি অবসরপ্রাপ্ত চিফ REA MA করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান, যুবদল সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ বরিশাল মহানগর ও বিভাগের সকল অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। নিখোঁজের ৯ দিন পর জয়পুরহাটের খেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের ৩য় শ্রেণীর স্কুল ছাত্র কাফি খন্দকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে তার লাশ পুকুরের পাড়ের ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। স্কুল ছাত্র কাফি খেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। খেতলাল থানার অফিসার ইনচার্জ দীপেন্দ্রনাথ সিংহ জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো পরিষদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি শিশির আহমেদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জুবাইর হোসেন। সদর উপজেলার নীলারমাঠ প্রাঙ্গণে 4টি দল ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। নীলার ফুটবল একাডেমি, মানিকদাহ একাডেমি, চর গোবরা একাডেমি এবং গোবরা লঞ্চঘাট একাডেমি। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আনন্দ উল্লাস আর শৈশবের স্মৃতিচারণে শুক্রবার ঢাকার কেরানীগঞ্জে হয়ে গেল কামরাঙ্গী চরের ঐতিহ্যবাহী আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান 2025। এসএসসি 2006 ব্যাচের আয়োজনে 1984 সাল থেকে সাল 2024 পর্যন্ত বিভিন্ন সময় বিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া প্রায় 600 শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর শৈশবের বন্ধু ও প্রিয় শিক্ষকদের একসাথে পেয়ে আবেগে আপ্লুত হতে দেখা গেছে অনেক শিক্ষার্থীদের। এমন আয়োজনের অংশ হতে পেরে খুশি একদিনের জন্য শৈশবে ফিরে পাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা। জমকালো রাইফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় পুনর্মিলনীর এই আনন্দ ঘন দিন। প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।